হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করতে। আমি তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম যে আমরা 2018 থেকে নিয়ে আপ টু 2024-এর সমস্ত কোয়েশ্চেন আমরা কি করব, আলোচনা করব। তো সেই হিসেবেই আজকে আমরা শুরু করতে যাচ্ছি 2018-তে যেটা সিটেড অনুষ্ঠিত হয়েছিল সেটার পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ 1-এর কোয়েশ্চেন সেট নাম্বার যেটা ছিল সেটা ছিল আই, যেটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো চলো দেখি কোয়েশ্চেনে কি কি আছে। আমরা আজকে পেডাগজির 15টা যে কোয়েশ্চেন থাকে সে 15টাই আলোচনা করব, খুব ভালোভাবে আলোচনা করব। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যখন কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব, আমি অ্যান্সারটা বলে দেওয়ার আগেই তুমি মানে ভিডিওটা পজ করে দেখে নেবে যে তুমিও অ্যান্সার দিবে। দেখবে যে আমার সাথেও তোমার যে অ্যান্সারটা আছে সেটা বনে কিনা। সেভাবে দেখলে কি হবে, অনেকটা আরো ভালো একটা তোমার কোয়েশ্চেন সম্পর্কে অভিজ্ঞতা আসবে। সো চলো আমরা শুরু করছি। তো দেখো, তোমাদের জন্য একটা নোট রয়েছে, সেটা হচ্ছে যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা 1 হিসেবে নেবে তারা কি করবে, অবশ্যই ভাগ 4, যেটা ভাগ 4 থাকবে সেটা সিলেক্ট করবে এবং 91 থেকে 120 নং প্রশ্ন অবধি তোমাদের সলভ করতে হবে। এখানে কথা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম সিটেটের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে তোমার সিডিপি থেকে 30টা কোশ্চেন থাকবে। তারপর তোমার ম্যাথ থাকবে, যেহেতু এটা পেপার 1 আমরা আলোচনা করছি। তো তারপর ম্যাথ থাকবে, ম্যাথের পরে কি থাকবে, তোমার ইভিএসটা থাকবে। ইভিএস এর পরে এটা কি হবে, এই যে সিডিপি, ম্যাথ আর ইভিএস তুমি কিন্তু একটা কোয়েশ্চেন পেপারে পাবে। তো যারা পরীক্ষা দিয়েছো তারা অলরেডি জানো, আর যারা নতুন তাদেরকে আমি বলছি তারা একটা কোয়েশ্চেন পেপারে 3টে সেট কোয়েশ্চেন পাবে। বাকি এই যে ল্যাঙ্গুয়েজ 1 বাকি বলো ল্যাঙ্গুয়েজ 2 যেটা তুমি নেবে সেটার জন্য কিন্তু আলাদা করে তারা প্রশ্ন একটা দিয়ে দেয়। তো দেখো সেখানে তোমাদেরকে কি করতে হবে, ভাগ 4 যেটা তোমার পেপার 1 এর জন্য সেটা তোমার ভাগ 4টা চুজ করতে হবে। এবং তোমার এটা মাথায় রাখতে হবে যে যেটা কোয়েশ্চেন থাকবে সেখানে তোমার 91 থেকে তোমার কিন্তু সলভ করতে হবে। 91 থেকে নিয়ে 120টা কোয়েশ্চেনের ভিতরে এই যে কোয়েশ্চেন কয়টা তোমার এই কটা কিন্তু সলভ করতে হবে। এটা অবশ্যই খুব মাথায় রেখে ভালোভাবে অ্যান্সার করবে। তো দেখো আমরা শুরু করতে চলেছি প্রথমটি কোশ্চেন, সেটা হচ্ছে যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা, অপশন নাম্বার 1-এ আছে, তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, তাদের ভ্রমশূন্যতাকে বা অ্যাকিউরেসি উন্নত করবে, তাদের পাঠ গতি বা ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে এবং তাদের সৃজন ক্ষমতার বিকাশে যত্নবান হবে। এবার আমরা বুঝে নেব প্রত্যেকটা অপশন। এখানে বলা হয়েছে প্রথমটা যে পাঠ দক্ষতাকে ধারালো করবে, বানান এবং যতিচিহ্ন, এটা তোমাদের প্রথমে খুব মনোযোগ সহকারে কোয়েশ্চেনটা পড়তে হবে। এখানে মেইন কথাটা কি বলেছে সেটা আমাদের অবশ্যই বুঝতে হবে। সেটা মেইন কথাটাই হচ্ছে আমাদের বানান এবং যতিচিহ্ন। এবার দেখো অপশনগুলো, তাদের পাঠ দক্ষতা। এবার আমরা বুঝবো যে বানান আর যতিচিহ্ন বুঝলেই কি আমরা পাঠ দক্ষতা হয়ে যাব নাকি, পাঠের প্রতি যেটা দক্ষ, যে পাঠটা আমরা খুব সহজেই বুঝে নিলাম আর সবকিছু হয়ে গেল না। বানান এবং যতিচিহ্ন এগুলো একটা আলাদা বিষয়ের জন্য, সেটা আমরা দেখছি। দেখো তারপর আছে তাদের ভ্রম শূন্যতাকে বা অ্যাকিউরেসি উন্নত। অ্যাকিউরেসি হচ্ছে যে কোথায় তোমার মানে থামতে হবে, কোথায় তোমার সঠিকভাবে মানে তোমার পড়াটা থামতে হবে, বা দাড়ি কমা ঊর্ধ্বকমা যেগুলো আছে এগুলো মেনে চলতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার, তাদের পাঠ গতি বা ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে। দেখো ফ্লুয়েন্সিটা হচ্ছে কি, তুমি সলসল করে যে রিডিংটা পড়তে পারছো সেটা। অবশ্যই সেক্ষেত্রে এই অ্যান্সারটা হবে না, কারণ এখানে ফ্লুয়েন্সির কথা তখনই হতো যখন এখানে বানান না থেকে উচ্চারণের কথা থাকতো। কারণ একজন শিক্ষার্থীর যখন উচ্চারণটা সঠিক হবে তখনই সে সলসল করে পড়তে পারবে, আর সলসল করে পড়াটাকেই বলা হচ্ছে এখানে ফ্লুয়েন্সি। ঠিক আছে, তারপর দেখো লাস্ট, তাদের সৃজন ক্ষমতার বিকাশে যত্নবান হবে। এবার আমি তোমাদেরকে প্যাডাগজিক যে ক্লাসগুলো আছে তোমরা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে সৃজন ক্ষমতা, এখানে সৃজন ক্ষমতা তখনই আসে যখন শিক্ষার্থীরা নিজে কিছু প্রকাশ করতে চায়, আর প্রকাশ করতে গেলে লিখতে হয়। তো অবশ্যই কোয়েশ্চেনে যদি থাকতো যে লিখন বা একটা কোয়েশ্চেন অ্যান্সার লেখার কথা, লিখনের কথা থাকলে এই অ্যান্সারটি হতো। ঠিক আছে, আর যদি এখানে উচ্চারণের কথা থাকতো তাহলে ফ্লুয়েন্সিটা হয়ে যেত। আর এখানে পাঠ দক্ষতা, পাঠ দক্ষতাটা হচ্ছে আলাদা বিষয়, যে একটা বাচ্চা ভালোভাবে পড়ে সে বুঝতে পারছে কি না। তো দেখো সেই ক্ষেত্রে নাম্বার 1ও হলো না, 3ও হলো না এবং 4ও হলো না, এটা হবে নাম্বার 2, যেটা
অ্যাকিউরেসিটা উন্নত করবে, যে বানান এবং যতিচিহ্ন এটার আমরা যখন ভালোভাবে ধারণাটা থাকবে, তখন এই যে ভ্রম শূন্যতা, যে কোথায় আমাদের থামতে হবে, কোথায় একটু আস্তে আস্তে বলতে হবে, কোথায় ভালোভাবে বলতে হবে, এইটা বৃদ্ধি করবে। তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা 15টা করে কোয়েশ্চেন যে আলোচনা করব, সেখানে আমরা কি করব বলো তো, যেটা কোয়েশ্চেন অ্যান্সার হবে যে সেটা বলেই থেমে গেলাম বা আমি স্কিপ করলাম, সেটা করব না। বাকি 3টে কেন হলো না সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এরকম হতে পারে যে এটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে লিখন থাকলে এটা সৃজন ক্ষমতা হতো, উচ্চারণ থাকলে ফ্লুয়েন্সি হতো, বা ভালোভাবে পড়ার ক্ষমতা যেটা থাকলে পাঠ দক্ষতা হতো। যেহেতুকে এখানে বানান বা যতিচিহ্ন আছে, সেই জন্য এটা ভ্রম শূন্যতা বা অ্যাকিউরেসি উন্নত করবে বলে হতো। এখানেই তোমরা বুঝে নিলে। এবার যদি আগন্তুক কোনো কোয়েশ্চেনে ডিরেক্ট উচ্চারণের কথা থাকে, তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি সেটা মনে পড়ে যাবে যে হ্যাঁ, আমরা আগের কোয়েশ্চেনে দেখেছি এখানে যদি উচ্চারণ থাকে, উচ্চারণের ক্ষেত্রে ফ্লুয়েন্সিটা বেড়ে যায়। তো দেখো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 92টা দেখব। দেখো, একটি ভাষা শিক্ষক শ্রেণীকক্ষে গঠনমূলকতার অর্থ হলো, একটা ভাষার ক্লাসে গঠনমূলকতা, যেটাকে ইংরেজি টার্মে বলা হয় কনস্ট্রাকটিভিজম, সেখানে সেটার অর্থ কি? গঠনমূলকতা হচ্ছে যে একটা বাচ্চা কনস্ট্রাক্ট কিভাবে গঠন করে একটা জিনিসকে বা একটা বিষয়কে। আমরা অপশনগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবো। প্রথম অপশনে আছে ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে। দেখো, প্রথম অপশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যেহেতুকে প্রাইমারি সেকশনটা পড়ছি, বাচ্চারা ছোট ছোট থাকে, অবশ্যই তারা কি হবে, প্রথমেই অসাদৃশ্যমূলক যেটা সেটা তারা পাবে না। সেটা কি, এটা কি হলো, অলরেডি এমনিতেই নেগেটিভে চলে গেল। এটা অ্যান্সার কি হবে না, তবু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে। এক কথা তো পেডাগজিতে ভালো প্রতিষ্ঠিত মানে যেটা আগের থেকে তৈরি করা আছে, সেটা কোনোদিনও ঠিক না। এটা একটা নেগেটিভ মানে ওয়ার্ড বলতে পারো, যে প্রতিষ্ঠিত করেই রাখা আছে, বাচ্চারা রেডিমেড পাবে না। আমরা পেডাগজিতে দেখেছি বাচ্চারা হাতে কাজে ভালোভাবে নিজের অভিজ্ঞতা দিয়ে শিখবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে না। তার নাম্বার 2 অপশনে কি আছে, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে। এটা ঠিকই আছে যে একজন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদেরকে সাহায্য করা দরকার। তারপর এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্যে দিয়ে তাদের নিজস্ব যেটা তত্ত্ব থাকবে সেটা নির্মাণ করবে। এটা ঠিকই আছে। তারপর আমরা দেখি 3 নম্বর অপশনে কি বলেছে, বিশ্বের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। প্রথম আমরা কোয়েশ্চেনেই দেখেছিলাম যে এটা একটা ভাষার শ্রেণীকক্ষ, যেখানে আমরা ভাষা গঠনমূলকতার কথা বলছি। তো দেখো 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটাও ঠিকই আছে। এবার আমরা 4 নম্বরটা দেখব, ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জামগুলো তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। এটাও ঠিকই আছে। এবার আমি তোমাদেরকে বলছি, প্রথম অ্যান্সারটা এমনি বাদ পড়ে গেছে, যেটা আমরা প্রথমেই দেখেছি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠিত সমাধান থাকে না, প্লাস অসাদৃশ্যমূলক যখন ছোট প্রাইমারির ক্ষেত্রে হবে সেটা তখন হবে না। এটা এমনিতেই বাদ পড়ে গেল। এবার আমরা এই 3টি অপশন কিন্তু মোটামুটি ঠিকই আছে। তো এটার অ্যান্সারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রায় ভাগ প্যাডাগজির কোয়েশ্চেন অ্যান্সারে কখনো কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে সব অ্যান্সার সঠিক মনে হবে। এই ক্ষেত্রে তোমাকে ধ্যান রাখতে হবে বা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 3টের থেকে বাচ্চা কোনটাতে বেশি অ্যাক্টিভ আছে বা কোনটাতে বেশি সক্রিয় আছে। এখানে দেখো, একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং নিজস্ব তত্ত্ব নির্মাণ করবে, ঠিকই কথা। তারপর দেখো, তাদের নিজের মানে যেটা সরঞ্জাম সেটা তৈরি করবে এবং হাতে হাতে কি করবে, অভিজ্ঞতা অর্জন করবে। এটাও ঠিকই আছে। কিন্তু তুমি 3 নম্বর অপশনটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে আসলে অ্যান্সারটা হবে আমাদের 3 নাম্বার। কিভাবে আমি বলছি, বিশ্বের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা আমরা দেখেছি যে বাচ্চাকে সব সময় রিয়েল লাইফের সঙ্গে জড়িত রেখে, সঙ্গতি রেখে তাদেরকে শেখাতে হবে। তো দেখো, বাস্তব অভিজ্ঞতা এসে গেল। তারপরের মধ্য দিয়ে ছাত্রেরা কি করবে, নিজস্ব যেটা বোঝাপড়া থাকবে। হ্যাঁ, আমরা দেখেছি প্যাডাগজির ক্লাসে দেখেছি যে ক্লাসে শিক্ষার্থীদেরকে কি করতে হবে, তাদেরকে বেশি বেশি অগ্রাধিকার দিতে হবে, যে তাদের কি মত, তাদের কি বোঝাপড়া, সেটা শিক্ষকদের ভালোভাবে শুনতে হবে। শুনে তার ক্ষেত্রে কি করতে হবে, তাদেরকে পড়াতে হবে ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতা ছাপ পড়বে। তারা দেখো
তারা বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করছে, নিজস্ব বোঝাপড়া তৈরি করছে এবং জ্ঞান গড়ে তুলছে, আবার সেই জ্ঞানটাকে ভাষার ক্লাসে কি করছে, তারা খাটাচ্ছে বা প্রয়োগ করছে। তো দেখা যাচ্ছে এই তিনটের থেকে যে বেশি সক্রিয় বা বেশি অ্যাক্টিভ অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 3 নম্বর। সেই বলে আমরা এটা বলতে পারবো না যে এই অ্যান্সারটা, এই কোয়েশ্চেনটার 2 নাম্বার আর 4 নাম্বার একেবারে ভুল। একেবারে ভুল না, একেবারে ভুল হচ্ছে তোমার নাম্বার 1 অপশনটা। তো দেখো, এইভাবে যখন তোমরা প্রত্যেকটা ভালোভাবে দেখবে, মানে অটোমেটিক তোমাদের যেটা প্যাডাগজির কোয়েশ্চেন অ্যান্সারের একটা অভিজ্ঞতা এমনিতেই চলে আসবে। তো দেখো, এবার আমরা 93 নাম্বার কোয়েশ্চেনটা দেখছি। সেটা হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হবে না? এটা উল্টো দিক থেকে দেখতে গেলে হবে অনুবাদের সমস্যা। এটা অবশ্যই মানে একটা চ্যালেঞ্জ হবে যে তুমি অনুবাদ করতে পারছো না। বা 3 নাম্বারটা বধিকতার অস্পষ্টতা, এটাও অবশ্যই হবে, কারণ তুমি হঠাৎ করে একটা আঞ্চলিক ভাষা এটা খুব তাড়াতাড়ি স্পষ্টভাবে যে শিখে নেবে, এটা মানে সঠিক না, এটা একটু সময় লাগবে। সেম এখানে কি হবে, সুবিধার অভাব। এটা হতেই পারে যে কোনো সুবিধা তুমি পাচ্ছ না বা ট্রান্সলেট করতে পারছো না। এক্ষেত্রে এটার অ্যান্সার হবে নাম্বার 1, যে মানুষের এটির সঙ্গে অপরিচিত। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না। তো চলো এবার আমরা 94 কোয়েশ্চেন নাম্বার 94 দেখবো। সেটা হচ্ছে, ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো। 1 নাম্বারটা দেখো, কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এই যে বাংলা যেটা প্যাডাগজি আছে সেটার জন্য কিছু পজিটিভ ওয়ার্ড ও নেগেটিভ ওয়ার্ড আছে, যেগুলো দেখা মাত্রই তুমি জেনে নেবে সেই অ্যান্সারটা বা অপশনটা সম্পূর্ণরূপে ভুল। এই যে পজিটিভ ওয়ার্ড আর নেগেটিভ ওয়ার্ডের আলাদা করে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো, যেটা থেকে তোমরা এটা বুঝতে খুব সুবিধা হবে। তো দেখো, আপাতত এটা অপশন নাম্বারে আছে কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার। এই যে কেবল দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এটা বাকিটুক আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। 2 নাম্বারটা হচ্ছে, এমন পরিবেশগত উদ্দীপতা, যেটাকে বলা হয়, ইংরেজি টার্মটা তোমরা সব সময় ভালোভাবে মনে রাখবে, উদ্দীপনা বা উদ্দীপতা বা স্টিমুলেশন, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। এটাও একদম আর কিছু দেখার দরকার নেই। তো দেখো, 3 নম্বরটা হচ্ছে, ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কার্য সাধন পদ্ধতি। যেহেতুকে আমরা প্রাইমারি সেকশনের পড়ছি, তো প্রথমেই কিন্তু ব্যাকরণ শেখানো যায় না। তো এক্ষেত্রেও 3 নম্বরটি হলো না। এবার অটোমেটিক কি হবে, 4 নম্বরটি অপশন হবে, যদিও আমরা দেখে নিচ্ছি। মানব মস্তিষ্কে সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। হ্যাঁ, আমরা জানি ভাষা অর্জনটা, আমরা প্রথমেও দেখেছি যে ভাষা অর্জনটা হচ্ছে এটা একটা প্রকৃতিগত প্রক্রিয়া, যেটা কি হয় এমনিতেই মানব মস্তিষ্ককে সহজাত ধারণ ক্ষমতা, যেটা আমাদের জন্মগত ক্ষমতা, আমরা পরিবারে দেখি, অনুকরণ করি ও অনুসরণ করে তারপরে কি করি, আমরা আস্তে আস্তে আমাদের ভাষাটা আহরণ করি বা অর্জন করি বা অ্যাকুইজিশন করি। আর এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্ষেত্রে ভাষা শিখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি সময় ব্যয় করে, যেটাকে তুমি আগ্রহ করে শিখতে যাবে সেটাকেই বলা হয় শিখন। এক্ষেত্রে বলা হয়েছে অর্জন বা আহরণ, যেটার ক্ষেত্রে কি হবে, অপশন নাম্বার 4 অ্যান্সার সঠিক হবে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 95 দেখবো এবার আমরা। একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারে। কি কৌশল? লিখন কৌশল শেখাতে পারেন। কিসের মাধ্যমে? আমরা অপশনগুলো দেখে নিই। শ্রুত লিখনের দ্বারা, ঠিকই আছে। শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, ঠিকই আছে। 3 নম্বর, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে, এটাও ঠিকই আছে। ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে, এটাও ঠিকই আছে। এবার আমরা দেখে নেব বাচ্চা কোনটাতে সক্রিয় বেশি। একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে ভাষার এই যে প্যাডাগজির কোয়েশ্চেনগুলো দেখবে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা এরকম পাবে যে সবগুলো কোয়েশ্চেনই সঠিক বলে মনে হবে, কিন্তু তার থেকে বেছে নিতে হবে যে শিক্ষার্থী বা একটা বাচ্চা কোন জায়গায় বেশি সক্রিয় আছে বা অ্যাক্টিভ আছে। তো দেখো, শ্রুত লিখনের দ্বারা, এটা হচ্ছে ঠিকই আছে যে একটা শিক্ষক বলবে তারা লিখতে থাকবে, এটা মোটামুটি ঠিকই আছে। তো শিশুকে পরিচ্ছন্নভাবে, যদিও এটা পরিচ্ছন্নভাবে প্রথম থেকে, যেহেতুকে আমরা বারবার বলছি আমি যে প্রাইমারি সেকশনটা পড়ছি, ছোট ছোট বাচ্চা, তো এদেরকে পরিচ্ছন্নটা বেশি কিন্তু তারা বুঝবে না, যে তারা এলোমেলো করে লেখারই চেষ্টা করবে। তো এক্ষেত্রে দেখো, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলবে, একবার পড়বে আবার লিখবে, তাদের ধৈর্যই কুলাবে না, এবং শ্রুতলিপি যেটা আছে সেটাও তারা একটু বিরক্তি পাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে নাম্বার 3, এটাতে কিন্তু বাচ্চা নিজে বেশি সক্রিয় মনে হচ্ছে। কিভাবে? আমি বলছি, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে। সে কি লিখতে চাচ্ছে, তারা কি বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, তাদেরকে ক্লাসে বেশি বেশি অগ্রাধিকার দিয়ে যে তোমরা যা লিখবে লেখো।
তো এইভাবে বলে কি করতে হবে, তারা তখন কি করবে, যে এই যে জ্ঞান যেটা আছে, জ্ঞান বৃদ্ধির ধারণাটা যখন তারা ঠিক মতো পাবে ও তাদের নিজের ভাষা যখন লিখতে বলবে, তখন কি হবে, তারা অনুপ্রাণিত হবে এবং এই যে যা মনে আসবে তাই লিখবে, সেটার দ্বারাই কি হবে, এই যে যেটা লিখন কৌশল আছে সেটা কিন্তু তাদের খুব ভালো হবে। কি আছে, ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে। ভাষার বাকপটুতা, যেখানে শিক্ষার্থীরা কি হবে, কথা বলার এক্সপার্ট হবে, ভালোভাবে কথা বলতে পারবে। তাহলে কি কি করতে হবে, ছাত্রদের সঙ্গে কথা বলে, শিক্ষকরা ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের কি করবে, বাকপটুতা গড়ে তুলবে। তারপর দেখো 2 নম্বরটা দেওয়া আছে, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে মানে বলা হবে আর কি। তারপর 3 নম্বরটা, ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে দেবে। তারপর 4 নম্বরটি আছে, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে দেবে। আমি তোমাদেরকে এই যে 5টা কোয়েশ্চেন, আগের 5টা কোয়েশ্চেন বুঝিয়ে দিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের নেগেটিভ ও পজিটিভ ওয়ার্ডের কথা বলেছি। তো দেখো এখানেও খুব ভালোভাবে তোমরা নেগেটিভ আর পজিটিভ ওয়ার্ডগুলো দেখে এটার অ্যান্সার খুব সহজেই বের করতে পারবে। আমরা প্রথম অপশনটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ছাত্রদের সঙ্গে কথা বলে। দেখো স্কুলে যখন একটা বাচ্চা 4 ঘন্টা কি 5 ঘন্টা থাকে, তো সেখানে একটা করে শিক্ষক তাদেরকে কত মিনিট সময় দেয়, 40 থেকে 45 মিনিট সময় দেয়। এই 40-45 মিনিট 30 জন বাচ্চার থেকে কজনের সঙ্গে কথা বলে তাদের বাকপটুতা বৃদ্ধি মানে করতে পারবে বলো? তো এটা হবে না। তারপর 2 নম্বরটা দেখো, যদি বুঝতে না পারে তাহলে শান্তভাবে, অবশ্যই আমরা বাংলা পেডাগজিতে শান্তভাবে দেখিনি, কারণ বাচ্চারা সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। তারা দুষ্টামি করতেই পারে, সেখানে কি হবে, তাদেরকে খেলার মাধ্যমে বুঝিয়ে আমাদের পড়াতে হবে। চুপচাপ করে ধমক দিয়ে শান্তভাবে আমরা শেখাতে পারবো না। তো 3 নম্বরটি দেখো, এটিও হবে না। তো 3 নম্বরটি দেখো, এখানে আছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে তৎক্ষণাৎ। এটা মানে নেগেটিভ ওয়ার্ড। তুমি যদি দেখো যে শান্তভাবে, তারপর তৎক্ষণাৎ, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো দেখা মাত্রই আমরা কি করব, এই আনসারগুলোকে আমরা চুজ করব না। কিন্তু 4 নম্বরটাতে দেখো, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে দেওয়া। সুযোগটা কি, একটা পজিটিভ ওয়ার্ড, যে আমরা বাচ্চাদেরকে বেশি বেশি করে সুযোগ দিচ্ছি, তাদেরকে বোঝাতে চেষ্টা করছি, তাদের সঙ্গে বেশি বেশি করে মেলামেশা করছি, ভালোভাবে প্রত্যেকটা যোগাযোগ আমরা ভালোভাবে করছি, ভাষা ভালোভাবে ব্যবহার করছি, শুদ্ধ উচ্চারণ করছি, ভালোভাবে মানে স্পষ্টভাবে কথা বলছি বলে কি করছি, বাচ্চাদের সুযোগ তৈরি করে তাদের কি করব, বাকপটুতা গড়ে তুলবো ভালোভাবে। তো অ্যান্সার নাম্বার হবে এটা 4। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 97। দেখো কি আছে এখানে, একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয় যখন ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক ক্লাসটা শুরু করে। সে কিভাবে শুরু করতে হবে সেটাই আমাদের বলতে বলেছে। নাম্বার 1 অপশনে দেখো, পাঠ্য বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে দিয়ে। 3 নম্বরটা আছে পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে, এবং 4 নম্বরটা আছে ব্ল্যাকবোর্ডে লেখার মাধ্যমে। তো দেখো এখানে আমরা দেখতেই বুঝতে পাচ্ছি যে তালিকা প্রস্তুত করলে ছোট বাচ্চা তারা বুঝতে পারবে না, উপস্থাপন করলে তারা বিরক্তি পাবে, ও ব্ল্যাকবোর্ডে লেখলেও তারা কিন্তু বুঝতে পারবে না। তো সুতরাং এখানে হচ্ছে তোমার 2 নম্বরটা অপশন, সেটা বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত। আমরা জানি এটা একটা পজিটিভ ওয়ার্ড, যে তাদেরকে অনুপ্রাণিত করা হলো ও সার কথাকে ঝালিয়ে নিয়ে ভালোভাবে যেটা বিষয় পড়াবে সে বিষয়ে সারাংশটা থুলমূল করে বলে বাচ্চাদের কি করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 98। সেখানে আছে প্রতিকারযোগ্য, অর্থাৎ রেমেডিয়াল শিক্ষা হলো একটি ড্যাশ কার্য। সেটা কি কার্য, আদেশমূলক। শিক্ষকরা কি বাচ্চাদের অর্ডার করে, অবশ্যই না, এটা অ্যান্সার হবে না। তারপর দেখো নেতিবাচক, এটা তো এমনিতেই হবে না আর তাত্ত্বিকও হবে না। তো এটা অ্যান্সার হবে তোমার নির্দেশমূলক, যেখানে বাচ্চাদেরকে রেমেডিয়াল ক্লাসে বা এক্সট্রা ক্লাসে কি করা হয়, অ্যাডভাইস দেওয়া হয় যে তারা আরো ভালোভাবে কিভাবে শিখবে ও পরবর্তী যেটা ক্লাস আছে সেটাতে কিভাবে প্রমোট করানো হবে, বা তাদের যেগুলো দুর্বলতা আছে বা তারা যেগুলো পাচ্ছে না সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভালো ভালো নির্দেশ বা ভালো ভালো অ্যাডভাইস দিয়ে তাদেরকে কি করা হবে, বুঝিয়ে দেওয়া হবে। তো এটার অ্যান্সার হচ্ছে তোমার 2 নম্বর অপশন। দেখো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 99 দেখবো। সেখানে কি বলা হয়েছে, ভাষা দক্ষতা শেখানো উচিত। একটা শিক্ষার্থী বা একটা ছোট বাচ্চাকে আমরা কিভাবে ভাষা দক্ষতাটা বৃদ্ধি করব বা শেখাবো, সেটা পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে বা বিচ্ছিন্নভাবে, একীকরণ পদ্ধতিতে ও অনুকরণের মাধ্যমে। দেখো আমি তোমাদেরকে বলি, একটা বাচ্চা ভাষা আহরণ করে অনুকরণের মাধ্যমে।
এটা কিন্তু আহরণ করে, এটা ভাষা দক্ষতা, বা সে পটু হতে পারবে না ভাষা দক্ষতাতে, ঠিক আছে? তো এটা হচ্ছে না, বিচ্ছিন্নভাবে তো হবেই না, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে আমরা নিশ্চয় করে জানি যে একটা ছোট বাচ্চা সে পরিষ্কার ব্যাখ্যা কি বস্তু সে ভালোভাবে বুঝবেই না, বা সে বিরক্তি পাবে। সেখানে পরিষ্কার ব্যাখ্যা তার ক্ষেত্রে আমরা সেটা জো খাটাতে পারবো না। তো এটাও হচ্ছে না, তার মানে কি হচ্ছে, অটোমেটিক অপশন নাম্বার 3 এটার অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে একীকরণ পদ্ধতিতে। তো দেখো এবার আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 100। এখানে কি বলা হয়েছে যে ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণের আত্মবিশ্বাস, যেটা উচ্চারণ করে শিক্ষার্থীরা, সেটা আত্মবিশ্বাস কি হয়, অভাব হয়। একে কি করে অতিক্রম করা যেতে পারে? যে কখনো কখনো শিক্ষার্থীরা কি হয়, যে যেটা শুদ্ধ উচ্চারণ তারা ঠিক মতো করতে পারছে না, তখন কি করছে, নিজে নিজে অনুভব করছে যে আমি ভালোভাবে উচ্চারণ করতে পারছি না, তো আমারটা শেষ, আমি আর পারবো না। তো এই যে একটা অভাব হয় আত্মবিশ্বাস, যে নিজের উপর থেকে তার বিশ্বাস মানে উঠে যেতে ধরে। তো এটাকে কিভাবে অতিক্রম করব? দেখো, শ্রেণীকক্ষে উচ্চস্বরে কথা বলে, বা নাটকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলায়। তারপরে দেখো তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ভুল সংশোধন করে ও ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্মতৎপরতার আয়োজন করে। তো দেখো এখানে আমাদের কি হবে, অ্যান্সারটা হবে প্রথমটাই। কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে, যখন বাচ্চা একটা শ্রেণীকক্ষে একটা ভাষার বিষয় জোরে জোরে উচ্চ স্বরে পড়বে, তখন কি হবে, তার একটা মনে আম, একটা ভয় থাকবে যে না, আমার শুদ্ধটাই পড়তে হবে, আমার ভুলটা পড়লে চলবে না। তখন কি করবে, সে চেষ্টা করে তার থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তখন কি হবে, তার এই যে উচ্চারণের যেটা আত্মবিশ্বাস সেটা কিন্তু আসবে, বা ভালোভাবে উচ্চারণ করতে পারবে। এবার অপশন নাম্বার 2 দেখো কেন হলো না, আমি বুঝিয়ে দিচ্ছি। নাটকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা, যখন নাটক একটা করবে বা তারা পারস্পরিক কথা বলবে, তখন যদিও শিক্ষকের সেখান থেকে শোনে, কিন্তু যেহেতুকে তারা পারস্পরিক কথা বলবে, তারা কিন্তু বুঝতে পারবে না কোনটা তোমার সঠিক উচ্চারণ হচ্ছে। এর থেকে বড় কথাটা হচ্ছে যে আমাদের মৌখিক কথা বলার থেকে যেটা আমাদের লিখিত বা উচ্চারণ, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আছে তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, এটা তো আরো হবে না, যেটা তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি, এটা বাচ্চাদের ক্ষেত্রে হবে না। তারপর ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্মতৎপরতার আয়োজন করে, এটাও হচ্ছে না। তো তোমার অপশন নাম্বার এখানে 1, যেখানে শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে কি হবে, একটা বাচ্চা শুদ্ধ উচ্চারণ ভালোভাবে শিখতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 101-এ দেখবো কি আছে। তো দেখো, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন বা চেক করে নেন। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা কি? এখানে যখন প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষা নেবেন, তার জন্য যখন একটা কোয়েশ্চেন বানায় বা একটা প্রশ্নপত্র বানায়, তখন প্রাথমিক ভাবে তারা কোয়েশ্চেনটা দেখে নেয় যে এখানে কি ঠিক আছে বা ঠিক নেই, সেটা প্রাথমিক চিন্তা ভাবনা। এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা অনেক কবার পরীক্ষাতে আসে। তারপর দেখো যে বিষয়বস্তু সম্পূর্ণায়ন, এই কভারেজ যেটাকে বলা হয়, এটা কিন্তু পরে পরে চেক করা হয়, আগেই চেক করা হয় না। প্রশ্নের ধরনটাও পরে দেখা হয় ও বিশ্বাসযোগ্যটাও দেখা হয়, কিন্তু তোমরা মনে রাখবে যে এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনই কিন্তু একটা প্রশ্নপত্র যখন একজন শিক্ষকে বানায়, এই 4টের উপরেই কিন্তু তাদের গুরুত্ব দেয়। কিন্তু এখানে বলা হয়েছে যে প্রাথমিক চিন্তা ভাবনাটা কি, সেটা আমাদের বেছে বের করতে হবে। এখানে প্রাথমিক চিন্তা ভাবনাটা হচ্ছে বৈধতা। একটা প্রশ্নপত্র বানানোর পর শিক্ষকে ভালোভাবে চেক করে নেয় যে আমার কোয়েশ্চেনটা সেটা বৈধ হয় না না হয়। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার এটাই হবে যে প্রাথমিক চিন্তা ভাবনা হচ্ছে বৈধ। এবার আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 102-তে কি বলা হয়েছে। দেখো, ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়। কোনটা পাঠ সমস্যার চিহ্ন নয়? তো দেখো, বর্ণ ও শব্দ চিনতে পারার, এটা কিন্তু চিহ্ন। কারণ আমরা একটা পাঠ যখন শিখবো বা পড়তে শিখবো, তখন কিন্তু বর্ণ ও শব্দ আমাদের শিখতেই হবে, চিনতেই হবে। তারপর দেখো, বানান সামঞ্জস্য, তারপর পড়ার গতি এবং স্বাচ্ছন্দ্য বিষয়ক। হ্যাঁ, আমরা যখন পড়বো সেটা কিন্তু অবশ্যই স্বাচ্ছন্দ্যের সহিত হতে হবে, বা যেটা পড়ার গতি আছে সেটা কিন্তু ঠিকভাবে সেটা হতে হবে। ও অভিপ্রায় ও শব্দ বুঝতে পারার, এটাও কিন্তু চিহ্ন। তো এখানে দেখা যাচ্ছে যেটা বানান সামঞ্জস্য, সেটাই হবে তোমার অ্যান্সার, যে বানান সামঞ্জস্য সমস্যা পাঠ, মানে পাঠ সমস্যার চিহ্ন নয়। তো এটাই হচ্ছে অ্যান্সার।
এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 103-এ কি বলা হয়েছে। তো দেখো, ভাষার প্রকৃতির কথা বলা হয়েছে এখানে। ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়? তো দেখো, অপশন নাম্বার 1 হচ্ছে প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে। এটা আছে, ঠিকই আছে এটা। তারপর 2 নম্বরে দেখো, ভাষা সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত। এটাও ঠিকই আছে। 3 নম্বরটা হচ্ছে ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে। তারপর 4 নম্বরটা হচ্ছে ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়। এই 4 নম্বরটিও ঠিক আছে। সুতরাং এখানে অ্যান্সার হবে 3 নম্বরটি। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা ভাষার ক্লাস, প্যাডাগজির ক্লাস করেছি, তো সেখানেও তোমরা যদি দেখো, সেখানে তোমরা দেখবে যে আমি সেখানে বলেছি যে ভাষাটা কিন্তু কমপ্লেক্স টু সিম্পলে যায়, জটিল থেকে সরলে যায়। অর্থাৎ আমরা ছোট ছোট বাচ্চা বা শিক্ষার্থীদেরকে কি করব, জটিল বিষয়গুলো বুঝিয়ে দিয়ে তাদেরকে সহজ করে দেব। সেই জন্যই বলা হয় যে এটা জটিল থেকে সরলে যায়, সরল থেকে জটিলে যায় না। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে 3 নম্বরটা। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 104-এ কি দেওয়া আছে, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে তোলে? কোন শ্রেণীকক্ষ অনুশীলন? প্রথম অপশনে দেওয়া আছে শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমস্বরে পড়া ও সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা। তারপর 3 নম্বর আছে একাকী কবিতা আবৃত্তি ও মুখস্থ করা। একে তো একাকী, আবার দ্বিতীয়ত মুখস্থ। ও 4 নম্বরটা হচ্ছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। এর আগের একটা কোয়েশ্চেন ছিল, আমি তোমাদেরকে সেখানে বলেছি, সেখানে হচ্ছিল ভাষা দক্ষতার কথা, আর এখানে বলা হয়েছে মৌখিক ভাষার কথা। আমি তো সেখানে বললাম যে মৌখিক ভাষার যেটা গঠন সেটা আর লিখিত ভাষা যেটা, সেটার কিন্তু মিল নেই। তো দেখো, সেম এখানে আলাদাভাবে এটা মৌখিক ভাষার উপর কোশ্চেন দেওয়া হয়েছে। যখন ক্লাসে শিক্ষার্থীরা শিক্ষক যখন পড়বে, সঙ্গে সঙ্গে যখন শিক্ষার্থীরাও সমস্বরে বলবে, মানে সমস্যার মানে হচ্ছে একসঙ্গে একসঙ্গে জোরে জোরে বলবে, তখন কি হবে না শিক্ষকের শিক্ষার্থীর কথা বুঝতে পারবে, না শিক্ষার্থী মানে শিক্ষকের কথাগুলো ভালোভাবে বুঝবে। ঠিক আছে, আর 2 নম্বরে দেখো, সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ হবেই না। এখানে সঠিক উচ্চারণ হবে না, কে কি বলছে কেউ বুঝবে না, না শিক্ষার্থীরা বুঝবে না শিক্ষকে বুঝবে। তো দেখো, 3 নম্বর অপশনে আছে একাকী কবিতা আবৃত্তি ও মুখস্থ করা। একে তো একাকী পড়লে সে নিজের থেকে তার ভুলগুলো ধরতে পারবে না, তারপরও মুখস্থ, যেখানে মুখস্থটা আমরা প্রাইমারিতে বাচ্চাদের যেটা মুখস্থ সেটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাদেরকে বুঝিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার নিয়ম আছে। তো দেখো, 1 নম্বরটা হচ্ছে না, 2 নম্বরও হচ্ছে না, 3 নম্বরও হচ্ছে না, এখানে হচ্ছে তোমার 4 নম্বরটা। এটা এখানে বলা হয়েছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। যখন তুমি একটা প্রিয় গল্পের চরিত্র অভিনয় করবে, একটা নাটক করবে, যেটা চরিত্র তোমার খুব প্রিয়, তার কথাগুলো তুমি ভালোভাবে বলার চেষ্টা করবে, তখন কি হবে, তোমার মৌখিক ভাষার গঠন যেটা দক্ষতা, সেটা কি হবে, সক্ষম হবে। তো এটাই হচ্ছে তোমার অপশন নাম্বার 4 অ্যান্সার। দেখো, আজকের আমার যেটা প্যাডাগজির 15টা কোশ্চেন ছিল, সেটা এটা লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 105। এখানে দেওয়া আছে দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, দ্রুত পাঠ যেখানে তুমি খুব তাড়াতাড়ি একটা বিষয় পড়তে যাচ্ছ। দেখো, আগ্রহ জাগানো এটা অবশ্যই হবে না, কারণ যখন তুমি দ্রুতভাবে পড়বে তখন কিন্তু সেটা তুমি আগ্রহের জন্য পড়বে না, বা নির্দিষ্ট বিবরণ জানা। ও 3 নম্বর আছে বিস্তৃত পাঠ, যেখানে তুমি খুব তাড়াতাড়ি পড়বে সেখানে কিন্তু তোমার বিস্তৃত পাঠ হবে না, উপরে উপরে হবে পড়াটা। ও তথ্য জানতে চাওয়া, তথ্য জানতে চাওয়াটা মানে কি, খুব ভালোভাবে পড়ে সে বিষয়টার থেকে কি কি তথ্য থাকবে বা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমাদেরকে আনতে হবে, সেটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় কিন্তু স্ক্যানিং, যেটাকে আমরা খুব ভালোভাবে দেখব। কিন্তু এখানে বলা হয়েছে দ্রুত পাঠ, যেখানে আমরা আস্তে আস্তে পড়ছি না, খুব দ্রুত পড়ছি। তো এক্ষেত্রে হবে নির্দিষ্ট বিবরণ জানা, মানে তার ভিতরে বা বিষয়টার ভিতরে কি বলা হয়েছে সেটা আমরা খুব দ্রুত জানার জন্য যে নির্দিষ্ট এখানে কি বলা হয়েছে, খুব তাড়াতাড়ি দ্রুত পাঠ করে কি করব, আমরা নির্দিষ্ট বিবরণটা জেনে নেব। এখানে আগ্রহও জাগবে না, বিস্তৃত ভাবেও পড়বো না, এবং সেখান থেকে কিন্তু কোনো তথ্য আমরা বের করতে পারবো না, জাস্ট খালি নির্দিষ্ট বিবরণটা জানবো। তো সুতরাং এটার অ্যান্সার হবে অপশন নাম্বার 2। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্যাডাগজির 15টা কোশ্চেন দেখে নিলাম। সেটা ছিল কি 2018-র তোমার পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ 1 এর কোশ্চেনগুলো ছিল। এবার পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2018-রই যে সিটেটের পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2-র কোশ্চেন
প্যাডাগজির 15টা কোয়েশ্চেন আমরা আলোচনা করব। এর মধ্যে আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি যে এই যে কোয়েশ্চেনগুলো ভালোভাবে আমি আলোচনা করছি, তোমরা একটুকু স্কিপ না করে যদি দেখো, দেখবে কয়েকটা সেট কোয়েশ্চেন অ্যান্সার করার পর বা বোঝার পর দেখবে পরবর্তী যে কোয়েশ্চেন সেটগুলো থাকবে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর এই যে কোয়েশ্চেনগুলো আছে, অ্যান্সার কি যেটা আমরা দিয়েছি, এটা অফিসিয়াল অ্যান্সার কি দেখে ভালোভাবে আমরা দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।